যে বিদ্যালয়ের শিক্ষা আলো ছড়াতে শুরু করে এবং এই বিদ্যালয় এমন এক সময় প্রতিষ্ঠিত হয়েছিল যখন সমাজের শিক্ষা লাভটা খুব সহজ ছিল না এবং শিক্ষার প্রতি মানুষের শ্রদ্ধা ছিল গভীর। এবং স্বাধীনতা পরবর্তী সময়ে এই রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এই অঞ্চলের মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের ছেলে মেয়েদের কাছে এই শিক্ষার একমাত্র ভরসাস্থল হিসাবে গড়ে উঠেছিল। এবং বিদ্যালয় শুধুমাত্র একটি কনস্ট্রাকশন বা ভবন তৈরির মধ্যে সীমাবদ্ধ নয়, এটার মধ্যে মূল উদ্দেশ্য যে চিন্তার স্বাধীনতা, নৈতিকতার চর্চা এবং নাগরিকত্বের প্রথম পাঠ হিসাবেই এই বিদ্যালয়কে মানুষের শুরু করা হয়। এবং এই বিদ্যালয় গত ৭৫ বছর ধরে শুধুমাত্র পরীক্ষায় পাশ করানো শিক্ষার্থী তৈরি করেনি, এবং এই বিদ্যালয় থেকে শিক্ষক, প্রশাসক, ব্যাংকার, চিকিৎসক, ইঞ্জিনিয়ার এবং আইনজীবী, শিল্পী ও বিজ্ঞানী এবং বহু সমাজসেবক গঠন করেছেন। এই বিদ্যালয়েরই প্রাক্তন একাধিক ছাত্র যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন, এই বিদ্যালয়েরই বহু ছাত্র যেখানে যারা এই রাজ্যের আমাদের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার সদস্য হিসাবে কাজ করেছেন। এই বিদ্যালয়তে তৈরি হয়েছে বহু ছাত্র যেখানে এই রাজ্যের বিভিন্ন বিধানসভা বিধায়ক হিসাবে তাদের কর্তব্য পালন করার সুযোগ হয়েছে। এই মঞ্চে উপস্থিত আছে মাননীয় বিধায়ক অভিষেক দেবরায়, তিনিও এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে উনি ছিলেন। সুতরাং এইভাবে যে শিক্ষার এই গৌরবময় মুহূর্ত আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এই বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষক শিক্ষিকাকে যাদের অবদান, এবং সেই সঙ্গে অবশ্যই আমাদের স্মরণ করতে হয় যে এই স্কুলের প্রতিষ্ঠাতা স্বর্গীয় রমেশচন্দ্র দত্ত মহোদয়ের যেখানে সুযোগ্য পুত্র শ্রীযুক্ত স্বর্গীয় যেখানে ধীরেন্দ্রচন্দ্র দত্ত মহাশয়ের নাম এখানে অবশ্যই উল্লেখ করতে হয়। তার পরিশ্রম, তার দক্ষতা এবং বলিষ্ঠ প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে যে স্কুলেরকে ক্রমান্বয়ে যে আজকে এই অবস্থায় পৌঁছানোর মধ্যে ওনার অবদান এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের অবদানকে কখনোই এখানে ভোলা যায় না। তা আমি ওদের উদ্দেশ্যে, তাদের মধ্যে অনেকে বেঁচে আছেন, অনেকে হয়তো বেঁচে নেই, তাদের প্রতি অবশ্যই গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং তাদের আদর্শ তাদের আজও বেঁচে আছে এই স্কুলের যারা বর্তমান ছাত্রছাত্রীদের কর্ম এবং চরিত্রের মধ্য দিয়ে। একজন শিক্ষককে সেখানে তাদের অবশ্যই তাদের এই সুনাম তাদের কখনো দিতে পারে না। বর্তমান শিক্ষক শিক্ষিকাদেরও আমি আন্তরিক অভিনন্দন জানাই, যে কারণ পরিবর্তনশীল সময়ে দাঁড়িয়ে এবং তারাই ঐতিহ্য ও আধুনিকতা সেতুবন্ধন রচনা করছেন। প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন বা যারা আসবেন তাদের প্রতিও আমাদের অনেক অনেক ধন্যবাদ, কারণ এই বিদ্যালয়ের তাদেরকে চলমান ইতিহাস হিসাবে তাদেরকে ভাবতে হয়। আপনারা আজ যেখানে পৌঁছেছেন সেই পৌঁছানোর যে প্রথম সিঁড়িটি ছিল সেটা অবশ্যই বিদ্যালয় ছিল, এবং আপনাদের অনুরোধ জানাই যে আপনারা বিদ্যালয়ের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং আরও ভবিষ্যতে অধিকভাবে সেই সক্রিয়ভাবে যুক্ত থাকার জন্য আবেদন করি। কারণ তবেই মেন্টরশিপ বৃত্তি কিংবা অবকাঠামো বা জ্ঞানের মাধ্যমে যে এই প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা আহ্বান রইল। আমাদের বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাকে বলতে হয় যে আজকে তোমরা যে স্কুলের ছাত্রছাত্রী, তারা এই ৭৫ বছরের এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ছাত্রছাত্রী হিসাবে তোমরা গর্ববোধ করতে হবে। ঐতিহ্য উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, কিন্তু সম্মান অর্জন করতে হয়। এবং আসছে বিশ্বে প্রযুক্তি গুরুত্বপূর্ণ, কিন্তু আমি মনে করি এর থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ যাতে ছাত্রদের মধ্যে সততা, শৃঙ্খলা, পরিশ্রম এবং মানসিকতা তৈরি করতে হবে। আমরা আগামী দিন, আজকের দিনের এই ছাত্রছাত্রীরাই আগামী ত্রিপুরার ভবিষ্যৎ হবে, নূতন মুখ হবে এবং ভারতবর্ষের ভবিষ্যৎ হিসাবে তাদের সৃষ্টি হবে। আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেখানে যুবকদের জন্য
ওনার বিভিন্ন রকম পরিকল্পনা নিয়েছেন, শক্তিশালী করতে হবে। কারণ এই পৃথিবীতে যুবকদের, আমাদের ভারতবর্ষের যুবকের সংখ্যা, তাদের যারা বৈজ্ঞানিক ধ্যান ধারণা, যেটা নাকি বিশ্বের মধ্যে আজকে সমাদৃত ছবি, এবং আজকে এখানকার ছাত্রছাত্রী তাদেরই হবে। ঠিক তেমনি আগামী 2047 যেখানে বিকশিত ভারতের আহ্বান রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যে সারা ভারতবর্ষ কিভাবে যাবে, কি হবে, তার যে একটা রূপরেখা তৈরি করেছেন, ঠিক তার মধ্যে আবার সেইভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ও এই বিকশিত ত্রিপুরার 2047 সালে কি হবে তার একটা রূপরেখা তৈরি করেছেন, এবং তার পরিবর্তন হবে। তবে এই পরিবর্তনের মূল কাণ্ডারি আজকের দিনের যুবক, তারা সেখানে হবে। আর এই স্কুলে আজকে 75 বছর, এবং সেই সঙ্গে আগামী 22 বছর পরে আমাদের এই দেশ 100তম যেখানে স্বাধীনতা দিবস উদযাপিত হবে, সেই সময় এই রূপকার এবং এই স্কুলে সেই দিন 97 বছরে পৌঁছাবে। আপনাদের সকলের কাছেই থাকবে আবেদন যে ছাত্রছাত্রী যাতে সেইভাবে তৈরি হয়, তার জন্য সকলে সেখানে থাকতে হবে। শিক্ষার ব্যয় মানেই ব্যয় নয়, শিক্ষার ব্যয় মানে ভবিষ্যতের সর্বোত্তম বিনিয়োগ, এভাবে ভাবা হয়। আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় যে আজকে এই বিদ্যালয় এই সামাজিক অর্থনৈতিক বিনিয়োগ হিসাবে আজকে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছেন। বিদ্যালয় ভবন উন্নয়ন, ডিজিটাল শ্রেণীকক্ষ এবং স্মার্ট বোর্ড, ছাত্রছাত্রীদের স্কলারশিপ এবং শিক্ষকের প্রশিক্ষণের মাধ্যমে আজকে নিরলসভাবে কাজ করে চলেছে আমাদের সরকার। এবং 2018 সালে সমাজের পরিবর্তিত চাহিদার কথা বিবেচনা করে এই বাংলা মাধ্যম স্কুলটিকে ইংরেজি মাধ্যম স্কুল রূপান্তরিত করা হয়। তৎকালীন সময়ে এখানকার বিশিষ্ট কয়েকজন শিক্ষকরা বিশেষ অবদান, তাদেরকে অস্বীকার করা যায় না। এবং সেই সঙ্গে স্কুলের অবকাঠামোগত উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই স্কুলকে 8,51,00,000 টাকা মঞ্জুর করে দিয়েছিলেন। এবং সেই সঙ্গে এই স্কুলে এই খেলার মাঠে সিনথেটিক যেখানে টাপ বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে এসেছে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 6.5 কোটি টাকা এই স্কুলের এই সিনথেটিক ফুটবল মাঠের জন্য তিনি অনুমোদন করেছিলেন। তাই উদয়পুর এই রমেশ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর এবং সেখানে আরও প্রচেষ্টা ওনার মধ্যে রয়েছে। প্ল্যাটিনাম জয়ন্তী আজকে অবশ্যই খুব আনন্দের সঙ্গে, গৌরবের সঙ্গে আমরা পালন করছি, যেখানে আজকের দিনে বসে সেই প্ল্যাটিনাম আজকে আমরা উপভোগ করছি, আমরা তার মর্যাদা পালন করছি। কিন্তু কখনো আগামী দিনে সেটাকে পিছনে থেকে তাকলে চলবে না, আগামী দিনে এগিয়ে যেতে হবে। এবং প্রত্যেকটি শিক্ষার্থীকে শুধুমাত্র চাকুরি করার এই মানসিকতার থেকে বেরিয়ে এসে চাকুরি সৃষ্টি করা যায়, সেখানে আজকের থেকে সে শুরু করা আমরা আবেদন রাখি। এবং সেই সঙ্গে এই প্ল্যাটিনাম জুবলিকে লক্ষ্য করে এইভাবে যারা এখানকার ম্যানেজমেন্ট কমিটি থেকে শুরু করে বিভিন্ন প্রাক্তন ছাত্রছাত্রীরা মিলে এবং যে কমিটি যে এই পালন করেছেন, তারা দীর্ঘ কয়েক মাস যাবৎ আমি দেখেছি যারা পরিশ্রমের মাধ্যমে আজকের দিনটিকে সর্বাত্মকভাবে যাকে এটা সুন্দরভাবে সফলতার সঙ্গে করতে হয়, তাদের পরিশ্রম যারা করেছেন, যারা করছেন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের আজকের এই আয়োজনের যিনি উদ্বোধক এবং প্রধান অতিথি, তিনি আদতেই স্বপ্নের ফেরিওয়ালা। আগামী প্রজন্ম কিভাবে ভালো থাকবে, আগামী প্রজন্মের ছেলে মেয়েদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের সার্বিক মানসিক বিকাশের লক্ষ্যে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। সরকারি এবং বেসরকারি প্রতি অনুষ্ঠান মঞ্চেই তিনি আগামীর জন্যে এক আলোকিত পথের কথা বলছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষায়, আমরা সবাই মিলে এবারে তাঁর কথা শুনব। বিনম্রভাবে অনুরোধ করব আজকের এই আয়োজনের উদ্বোধক, রাজ্যের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, দয়া করে আপনার বক্তব্য রাখবেন।
শুভ সকাল। এখানে উপস্থিত মঞ্চে এবং মঞ্চের নিচে যারা উপস্থিত আছেন সবাইকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছেন বিস্তরভাবে যে আমরা কেন এখানে এসেছি। আজ থেকে প্রায় 1 থেকে 2 মাস আগের থেকেই আমার কাছে এই রমেশ উচ্চতর মাধ্যমিক স্কুলের যারা শিক্ষকরা আছেন আমার সাথে নিয়মিত দেখা করেছেন 2-3 বার। তো এই যে আজকের এই যে প্লাটিনাম জয়ন্তী উদযাপন হবে সেই উপলক্ষে ওনারা আমার কাছে আবেদন রেখেছিলেন যাতে আমাদের লোকসভার যিনি স্পিকার মহোদয় আছেন শ্রী ওম বিরলাজি উনি যদি আসেন, কারণ 75 বছর তো এমনিতে না, এটা একটা গুরুত্ব আছে। তো ওনাকে যাতে আমি আপনাদের হয়ে ইনভাইট করি, আমি সেই অনুযায়ী ওনাকে আমি চিঠিও দিয়েছিলাম। উনি পরবর্তী সময়ে আমাকে চিঠি দিয়ে উত্তর জানালেন যে ওনার একটা বিশেষ ওই সময়ে কাজ আছে তাই আসতে পারবেন না। পরবর্তী সময়ে আবার এই বিদ্যালয়ের যারা শিক্ষকগণ আছেন আমার সাথে দেখা করলেন, বললেন যে ইউনিয়ন এডুকেশন মিনিস্টার যদি ধর্মেন্দ্র প্রধানজিকে আনা যায় তাহলে আরও ভালো হয়। আমি ওনাকে চিঠি দিয়েছি। তো সব মানুষ সবসময় অনেক সময় দিতে পারেন না, কিন্তু ওনার থেকে এখন পর্যন্ত কোনো আমি উত্তর পাইনি। যাই হোক, আমার তরফ থেকে আমি চেষ্টা করেছি। এখন আমি নিজে চলে এসেছি আপনাদের এখানে। আপনারা বলেছেন আমার তো আসতেই হবে, আমার তো তাল বাহানা করলে চলবে না, আমার তো আসতেই হবে। তো এখানে আজকে রমেশ ইংরেজি মাধ্যমের যে উচ্চতর মাধ্যমিক স্কুলের যে 75 বছর যে প্লাটিনাম জয়ন্তী উদযাপন, সেই উপলক্ষে আজকে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন এবং বিস্তৃত আলোচনা উনি রেখেছেন, সবার প্রিয় এবং এই এলাকারই আপনাদের মধ্যে আমি বলবো যে একজন বিশিষ্ট ব্যক্তি, নয়নের মণি, আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায়, ফিনান্স এবং অন্যান্য দপ্তরের। প্রণজিৎ বাবুকে আমি দেখেছি একদম যখন আমি ত্রিপুরাতে যত প্রোগ্রাম আমি দেখি এর মধ্যে সবচেয়ে বেশি যদি প্রোগ্রামে আমি এসে থাকি সেটা হচ্ছে গুমতি জেলা, আর বিশেষ করে আর.কে. নগর এবং আমাদের পাশাপাশি যে বিধানসভা আছে সবকটাতে, মাতাবাড়ি, কাকরাবন এবং অন্যান্য যেগুলো আমাদের আছে সবকটাতে, কিন্তু এখানে সবচাইতে বেশি। আগে তো এমন হতো যে উদয়পুর যাব, মনে হয় প্রিপারেশন লাগবে 10 দিন আগের থেকে প্রিপারেশন। এখন তো সকালবেলা উঠেই মনে হয় যে উদয়পুর যাব, মনে হচ্ছে যে বাড়ির থেকে সেই বটতলা যাওয়া, এরকম একটা অবস্থা। খুব কাছাকাছি মনে হয় রাস্তাঘাট এত ভালো হয়ে যাওয়াতে। কিন্তু খুব ভালো লাগে মাতা ত্রিপুরা সুন্দরীর এখানে ওনার আশীর্বাদ রয়েছে, তো আসতেও ভালো লাগে, কোনো অসুবিধা হয় না। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি অনারেবল সভাধিপতি গুমতি জেলা পরিষদের শ্রী দেব রায় মহোদয়। একটা টিম বলতে যা বোঝায় আমি দেখেছি এখানে, এটা কিন্তু মডেল, আমাদের ত্রিপুরা রাজ্যের একটা মডেল আমার মনে হয়। যেভাবে গুমতি ডিস্ট্রিক্টের মাননীয় মন্ত্রী, বিধায়ক এবং অন্যান্য যারা জনপ্রতিনিধি থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিদের একসাথে রেখে এবং একই সুতায় একটা মালা তৈরি করেছেন ওনারা। আমি অনেক
ডিস্ট্রিক্টে আমি যখন যাই বলি যে জাস্ট লার্ন ফ্রম দেম, এবং এটা আমাদের জন্য কিন্তু একটা শক্তির বিষয়। যে কোনো কার্যক্রম হোক, সেটা যে ধরনের কার্যক্রম হোক, এটা নিশ্চিন্ত থাকে এই কার্যক্রম ফলপ্রসূ হবে। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন দুই বিধায়ক, এবং আমার কাছে যা খবর আছে দুজন বিধায়কই এখানে এই স্কুলের ছাত্র। আপনারা নিশ্চয়ই খুশি হবেন যে দুজন প্রাক্তনী এখানে উপস্থিত। আমাদের কাকরাবন বিধানসভার সম্মানিত বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয়, ওনাকে মাঝে মাঝে আমি তাকিয়ে দেখি, মাঝে মাঝে দেখি ওনাকে দেখি মানে লুকস লাইক গ্লুমি। আমি বললাম, আরে হাসুন, আপনি কেন সবসময় মুখটা এরকম গুমরা করে থাকেন? হাসতে তো পয়সা লাগে না, একটু হাসুন মাঝে মাঝে, একটু হাসলে ভালো লাগে। এবং এখানে যারা আছেন সবাইকে বলবো আপনারা হাসুন। আরে দুঃখ কষ্ট থাকবে, তারপরে হাসতে প্রবলেম কি? যাই হোক, আমি এর মাধ্যমে ওনাকে হাসাতে পারলাম, এর জন্য আমি খুব খুশি। এখানে আমাদের মাঝে সবার দূর থেকে দেখলে যাকে বোঝা যায় যে আসছেন, আমাদের এই স্কুলের যিনি প্রাক্তনী শ্রী অভিষেক দেবরায় মহোদয়, মাতাবাড়ি কেন্দ্রের মাননীয় বিধায়ক। উনি একটু দেরিতে এসছেন। আমি বললাম যে ভালোই হয়েছে, দেরিতে আসাতে একটা স্পেশাল অ্যাট্রাকশন পেল, আলাদা করে ওনাকে রিসা দেওয়া হয়েছে। এটাতে কিন্তু দুটো বিষয়। অ্যাকচুয়ালি আমি যে এটা ঠিক আমি মেনে নিলাম না, তুমি ডিসিপ্লিনের বাইরে গেছো, আগামী দিন করবে না হয়তো, আবার আরেক দিকে তাকে সম্মানও দিলাম। তো এটা মাঝে মাঝে আমার ইচ্ছে করে আমি করি, খুব ভালো। এবং এখানে আমাদের মাঝে চেয়ারপারসন উদয়পুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যেটা টিমের মধ্যে আমি যে টিম, আমাদের প্রণজিৎ বাবুর যে টিম, ওয়ান অফ দ্য মেম্বার্স অফ দ্যাট টিম শ্রী শীতল চন্দ্র মজুমদার, অত্যন্ত সজ্জন ব্যক্তি, সবসময় এই বয়সেও যেভাবে কাজ করেন এবং চিন্তা সবসময় করেন। এখানে প্রিন্সিপাল মহোদয় আছেন, ইনচার্জ উদয়পুর রমেশ হাই স্কুল, উনিও খুব সুন্দরভাবে স্কুল সম্পর্কে, এবং উনিও প্রাক্তন এই স্কুলের। কত বড় এটা আনন্দের বিষয়, আমি এই স্কুল থেকে পাশ করলাম, আবার এই স্কুলের আমি প্রধান হিসাবে কাজ করলাম। এর থেকে আত্মতৃপ্তি আর কি হতে পারে? আজকে যারা এখানে আছে ওরা কিন্তু যখন কোনো দিন এই জায়গাটায় আসবে তখন ওদের কাছে কি একটা ফিলিংস হবে, জাস্ট ইমাজিন। এর থেকে বড় জিনিস আর ওই উপরওয়ালাই সব ঠিকঠাক করে রাখে। এখানে আমাদের ডিএম মহোদয় আছেন শ্রী রিঙ্কু লাথুর, এবং ভালো কাজ করছেন আইএস। আমি মাঝে মাঝে ওনার সাথে ফোর্টনাইটলি আমার ভার্চুয়ালি কথাবার্তা হয়, এই জেলাকে দেখে রাখা, এবং আমি দেখছি ভালো কাটছেন। এখানে শ্রী কিরণ কুমার কেএসপি মহোদয়, উনিও আছেন। উনি এখন অনেক দিন হয়ে গেছে, এখন ত্রিপুরার বাইরে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছেন। এবং যাই হোক, এগুলো তো এসপি এবং আইএসদের যেতেই হয় বাইরে, তো এনওসির জন্য বলেছেন, আমি এনওসি দিয়েছি, এখনও আসেনি ডাক, হয়তোবা যে কোনো সময় চলে যেতে পারেন। হি ইজ অলসো ভেরি গুড অফিসার। এখানে সবচেয়ে যারা অনেককে আমি চিনি, অনেককে চেহারা চিনি, ব্যক্তিগতভাবে জানি, অনেকে বয়স্ক আছেন এখানে, প্রাক্তনী যারা আছেন, অ্যালুমিনি যারা আছেন, এবং শিক্ষক শিক্ষিকাগণ স্কুলের, এবং বিশেষ করে যারা এই স্কুলের যারা ছাত্রছাত্রীরা আছেন এবং অভিভাবকগণ যারা এখানে উপস্থিত, এবং বিভিন্ন স্তরের যে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ, অন্যান্য এই এলাকার এবং বাইরের থেকেও যারা গুণীজনেরা এসছেন, গেস্টরা এসছেন, এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি বিশেষ করে 2026-এর আজকে জানুয়ারির দ্বিতীয় দিন গতকাল থেকে শুরু হয়েছে, সবাইকে আমি একটাই কথাই বলবো যে হ্যাপি নিউ ইয়ার। এবং নতুন ত্রিপুরা আমরা আগামী দিন করতে যাচ্ছি, এবং আমরা সমস্ত ত্রিপুরার যে জাতি জনজাতি, মণিপুরি এবং মাইনরিটি, এই সবাইকে নিয়ে যে এই থানসা নিয়ে আমরা আগামী দিন ত্রিপুরাকে প্রতিষ্ঠিত করতে চাই। এবং এর যে কাণ্ডারি, ওই যারা আজকে ছোট ছোট ছেলে মেয়েরা বসে আছে, তারাই কিন্তু আগামী দিনের কাণ্ডারি। আমরা তো জাস্ট এখন গাড়ি আমরা চালাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীজি এই ডাবল ইঞ্জিনের সরকার যে বলে,
এত স্পিডে গাড়ি চলছে এখন যে আমরা পিছনে আছি। আর কিছু লোক আছে এখনও দিচ্ছে না, খাচ্ছে না। ওই ইংরেজিতে একটা কথা আছে, আমরা মনে আছে যে আই ব্যাক টু স্টেট, একটা আমরা লিখতাম আই ব্যাক টু স্টেট, মানে ইংরেজি লিখতে গেলে আই ব্যাক টু স্টেটই হবে। তো আমার এক দাদা বলছিল না, আরে আই ব্যাক টু স্টেট বাদেও আরও অনেকভাবে ইংরেজি লেখা যায়, মানে কোনো জায়গায় কাউকে কিছু চিঠি লিখতে গেলে। তো এখন দেখছি আমাদের যারা বিরোধীরা আছে, ওই জল নাই, রাস্তা নাই, একটা মুখস্থ করা, মেহনতি মানুষ এইসবই করতে থাকে। আরে তার বাইরেও আপনারা আসুন না, এগুলো আমি দেখি প্রায়। আই ব্যাক টু স্টেট দ্যাট ডিউ টু দিস রিজন আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল। তো এইগুলো তো এখন চলে না, এগুলো সেই বস্তা পচা যে কথাগুলো সারা জীবন ওরা বলে এসছে, আগামী দিনেও বলবে। যাই হোক, আজকের এই দিনে আমার মনে হয় যে এই কথাগুলো না বললে ভালোই। একটা জিনিস, আজকের দিনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। এই কারণে আজকের দিনেই কিন্তু আমাদের এই স্কুল কিভাবে হলো, কাদের অবদান, কাদের কারণে এই স্কুলটা আজকে এই জায়গায় এলো। আমার কাছে যা খবর আছে, আমি যা পড়ছিলাম, এই স্কুলকে ধ্বংস করার জন্য দুর্বৃত্তরা আগুনও লাগিয়ে দিয়েছিল একবার। আমরা জানি কিছু মানুষ এই ধরনের লিপ্ত হতো, বিশেষ করে 70 দশকে তো আমরা নিজেরা দেখেছি। এবং এই স্কুলকে পরবর্তী সময়ে কিছু কিছু ব্যক্তি তাদের সাহায্যার্থে, সাধারণ মানুষের সাহায্যার্থে আবার নতুন করে সেটা দাঁড়িয়েছিল। এবং আজকের দিনের এই ফাউন্ডেশন ডে আমি বলবো যে আজকে 2 জানুয়ারি, এই 2 জানুয়ারিতে আজকে যাদের আশীর্বাদে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে, যতগুলো বনিদি স্কুল আছে ত্রিপুরাতে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বনিদি স্কুল অফ ত্রিপুরা। তো সেই স্কুলের মান মর্যাদা, তার ইতিহাস আমরা যদি সবাই মিলে আমরা একবার এই দিনে মনে করা উচিত, প্রতিদিনই মনে রাখা উচিত এবং তাদেরকে শ্রদ্ধা নিবেদন করা উচিত। বিশেষ করে যার হাত ধরে আজকে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, আপনারা সবাই জানেন। আমরা এখানে আসার সময় ওনাকে আমরা মাল্যদান করেছি, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। এই যিনি ধীরেন্দ্র, ওনার যে এখানে রমেশ বাবুর হাত ধরে স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1951 সালের 2 জানুয়ারি, এবং পরবর্তী সময়ে যে ওনার যে পুত্র, উনিও শিক্ষাবিদ, যে ধীরেন্দ্রচন্দ্র দত্ত, তাদের কারণে কিন্তু আজকে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং দুজনকে আমি শ্রদ্ধা জানিয়ে আমি 2-4টি কথা আপনাদের কাছে বলতে চাই। আমরা দেখুন, এই আমি কালকেও একটা জায়গায় আমি গেছি, সেখানেও আমি বলেছি, আমরা এক এক সময় বলি যে ম্যান ইজ নট ইম্পর্ট্যান্ট, কিন্তু আমার কাছে যা মনে হলো যে লিডার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একা কারোর পক্ষে সম্ভব হবে না, কিন্তু লিডারশিপের মতো লিডার যদি থাকে তাহলে সেটা সম্ভব হয়। এবং সেটা আমাদের রমেশচন্দ্র দত্ত দেখিয়েছেন এবং ওনার সুযোগ্য পুত্র ধীরেন্দ্রচন্দ্র দত্ত সেটা দেখিয়েছেন। এবং এর জন্য যে পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করেছেন, এমনিতে কিন্তু স্কুলটা হয়নি। প্রথম তো এটা নিজেরাই করেছে, অনেক আন্দোলন হয়েছে, পরবর্তী সময়ে সরকার হাত বাড়িয়েছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক সাপোর্ট দিয়েছে। দেওয়ার পরেও আজকে আমাদের এখানে আমরা যখন এখন পর্যন্ত ত্রিপুরাতে গভর্নমেন্ট এইডেড স্কুল প্রায় 42 আছে, এটাও একটা গভর্নমেন্ট এইডেড স্কুল। এখানে আমাদের যিনি ইনচার্জ হেডমাস্টার মশাই বলেছেন যে কিছু এখনও এখানের যারা স্টাফ, যারা টিচার, এগুলো অনেকটা খামতি আছে। তো আমরা একটা এর মধ্যে আমরা কথাবার্তা বলছি, ক্যাবিনেটও এই বিষয়ে আলোচনা হবে, যেখানে যেখানে আমাদের গভর্নমেন্ট এইডেড স্কুলগুলো আছে সেখানে যাতে যে পোস্টগুলো আছে সেগুলো যাতে ফুলফিল করা যায়, তার নিশ্চয়ই আমরা এই ব্যবস্থা আমরা করব। এবং আগামী দিন আমরা চাই যে এই ধরনের স্কুলগুলোকে তার যে ইতিহাস সেটা আরও যাতে সদর্থক চিন্তায় মাথায় রেখে তারা যেন আগামী দিন চলে, সেটা নিশ্চয়ই আমাদের সরকারের তরফ থেকে আমরা করব। এবং যে কোনো ইরাদা যদি আমাদের ঠিক থাকে
এবং অনেস্টি যদি থাকে কেউ আটকাতে পারবে না। এবং সেটার কিন্তু একটা প্রকৃত উদাহরণ আজকে এই রমেশ হাই স্কুল। পরবর্তী আগে তো বাংলা মিডিয়াম ছিল, ইংলিশ মিডিয়াম হয়েছে, টিবিএসসির মাধ্যমে এটার পরিচালিত হয়। এবং আজকে এখানে আমি যা আমাদের মাননীয় মিনিস্টার সাহেব অলরেডি বলেছেন, এখানে এই স্কুল থেকে মানে প্রচুর লিজেন্ড ব্যক্তি শুধু ভারতবর্ষে রাজ্যে না, শুধু ভারতবর্ষে না, আন্তর্জাতিক স্তরেও বিদেশেও তারা স্ব মহিমায় ওনারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছেন। কেউ বিচারপতি আছেন এখানে এই স্কুল থেকে পাশ করা, কেউ চিকিৎসক, কেউ ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, প্রযুক্তিবিদ এবং এডুকেশনিস্ট এবং টিচার, সিভিল সার্ভিসেসেরও অনেকে এখান থেকে পাশ করে হয়েছেন। ভালো ক্রীড়াবিদ হয়েছেন, স্পোর্টসম্যান হয়েছেন, কেউ কেউ সায়েন্টিস্টও হয়েছেন, বায়োকেমিস্ট হয়েছেন, সেনাবাহিনীতে কমিশনড অফিসারও হয়েছেন, লেখক, কবি, ঔপন্যাসিক, নাট্যকার, গায়ক এবং ডান্সের দিকেও যারা নৃত্যশিল্পী সহ বিভিন্ন গুণীজনরা এই স্কুল থেকে পাশ করে তারা কিন্তু স্ব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। এখানে সমাজসেবাতেও অনেকে স্কুল থেকে পাশ করার পর সমাজসেবায়ও নিয়োজিত হয়েছেন। বিধায়ক, মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত এই স্কুল থেকে পাশ করছে। তিনজন বিধায়কও এই স্কুল থেকে ওনারা পাশ করে বর্তমানে এখানে আছেন। আমাদের 2023 সালে এখানে, যদিও আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, 2023 সালে যখন এখানে আমি কয়েকটা ফাংশনে এর আগেও এসেছিলাম, এমন একটা অবস্থা দেখলাম যে ওয়ালটা মনে হয় সেখানেই পড়ে যাবে, সেদিনই পড়ে যাবে। আমি বললাম এটা কীরকম, এই স্কুলের এত নাম দাম, এবং আমার সত্যিই খুব খারাপ লাগলো। লাগার পর আমি বললাম যে না, এটাতে ঠিকভাবে করতে হবে। আরও কিছু কিছু দিল, দেওয়ার পরে আমরা 8,51,00,000 টাকা, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে নতুন ভবনের কাজ চলছে, অডিটোরিয়ামও নির্মাণের কাজ চলছে, প্রায় 8,51,00,000 টাকা দেওয়া হয়েছে। তাছাড়া সিনথেটিক যে ফুটবল টার্ফ যে মাঠটা হচ্ছে এখানে, সেটাও প্রায় 5,89,00,000 টাকা দেওয়া হয়েছে। এবং আমরা চাই যে সমস্ত স্কুল, কারণ স্কুল হচ্ছে একটা মন্দিরের মতো, এখানে যারা স্টুডেন্টরা আছেন, যারা আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ, তাদেরকে যদি প্রপার প্ল্যাটফর্ম না দেওয়া যায় তাহলে কিন্তু আমরা মানে আমাদের ভবিষ্যৎ একটা বিরাট গ্যাপ চলে আসবে। গ্যাপ যাতে কোনো অবস্থা না আসে সেই দিকে আমাদের নজর রাখতে হবে। আমি গতকালও একটা জায়গায় আমি বলেছি যে এই বিষয়গুলো নিয়ে, যে 50 বছর পূর্তি হয়েছে আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো সেখানে আমি বলেছিলাম ওনাদেরকে যে আমাদের এই ত্রিপুরাতে এখন যেটা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেটাকে আমরা সিবিএসসি বলি, এক একটা বোর্ডের কিন্তু এক এক রকম কারিক্রম থাকে। তো সিবিএসসির যে কারিক্রম সেটা হচ্ছে একটা ইউনিফর্ম কারিকুলাম, কিন্তু তারা যেটার উপর জোর দেন, যেটাকে বলে স্টেম, STEM, স্টেম মানে সায়েন্স, টেকনোলজি, ম্যাথামেটিক্স এবং ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ এখান থেকে যারা সিবিএসসি থেকে পাশ করে তারা কিন্তু আগামী দিনে জি এবং নিটের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য ওদেরকে সেভাবে প্রিপারেশন করে। এখন আসুন আইসিএসসি কি ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন, তাদের কি ইচ্ছা, তারা কিন্তু কম্প্রিহেন্সিভ সিলেবাস ওনাদের আছে এবং তারা ফোকাস করে অ্যানালাইটিক স্কিল উইথ স্ট্রংনেস ইন দ্য ল্যাঙ্গুয়েজ। এইভাবে কিন্তু এক একটা মানে বোর্ডের কিন্তু আলাদা আলাদা আছে। আমাদের সময়ে আমাদের মনে আছে 1976 থেকে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয়। এর আগে রাজন্য আমল থেকে 1975 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ছিল। এবং আমাদের সময়ে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি ছিল, এখানে কিন্তু কোনো ইউনিভার্সিটিও ছিল না, এখানে কোনো বোর্ডও ছিল না। সেই জায়গায় এখনকার ছেলে মেয়েরা কিন্তু অনেক বেশি লাকি যে বোর্ড ত্রিপুরাতে আছে, ইউনিভার্সিটি এখানে আছে। এখানে গভর্নমেন্ট শুধু বিষয় না, অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি আসছে এখানে, এতগুলো এখন পড়াশোনার ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাচ্ছে এখানে। তো আজকে এখানে সিবিএসসিরও সুবিধা আছে, আইসিএসসিরও সুবিধা আছে এবং সমস্ত দেশের মধ্যে
বিভিন্ন যে রাজ্য তাদের আলাদা আলাদা স্টেট বোর্ড থাকে, যেমন আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আমাদের এখানে কি আছে, আমাদের ত্রিপুরার যার যার রাজ্যের তার যে এখানে কালচার, তাদের যে ইতিহাস, তাকে কিন্তু ইনকর্পোরেট করতে হয়, তার যে তার যে বিভিন্ন বায়োডাইভার্সিটি ইত্যাদি, এইগুলো কিন্তু ইনক্লুড করতে হয়। আমার মনে আছে এটি আমরা যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকেও আমরা পাশ করে যখন বাইরে পড়তে গেছি, আমাদের পক্ষে খুব সমস্যা হতো। এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে ইউনিফর্ম এডুকেশনের কথা বলছেন, যদিও বামপন্থীরা এগুলোতে খুব আন্দোলন করতো, না বুঝেই হোক অজ্ঞানতার কারণেই হোক খুব হইচই করতো। কিন্তু আমরা দেখলাম এবং আমরা ব্যক্তিগতভাবে দেখেছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে সিলেবাসগুলো ছিল একদম পুরো এনে এখানে কিন্তু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে এটাকে মানে পেস্ট করে দিয়েছে, এটাকে কপি পেস্ট যাকে বলে। এতে করে আমরা যে পড়াশোনা মানে করেছি ওয়েস্ট বেঙ্গল সেম, বাইরে গিয়ে আমরা দেখলাম সেখানে আমাদের পক্ষে পড়াশোনা খুব অসুবিধা হয়। ওখানকার যে মানে পড়াশোনার যে স্টাইল যেটা সিবিএসসির মধ্যে আছে, সেখানে গিয়ে আমাদের খাপ খাওয়াতে খাওয়াতে এমনিতেই সমস্যা হতো। এবং আমরা নিজেরাও দেখেছি, আমার নিজের একজন ব্যক্তি, আমরা যখন লখনৌতে আমি পোস্ট গ্রাজুয়েশন করতে যাই, এখান থেকে মানে ক্লাস 1-এ এই ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে ক্লাস 1-এ ফার্স্ট হয়েছে, কিন্তু লখনৌতে গিয়ে আমি কোনো স্কুলে ভর্তি করাতে পারি না, পরীক্ষা দিয়ে পরীক্ষা হয় না। আমি বললাম, আরে এই যে শিশু বিহার ইজ সাপোজ টু বি দ্য বেস্ট স্কুল ইন ত্রিপুরা ওই সময়ে, এবং সেই স্কুল থেকে যে ফার্স্ট হয়েছে, বলে এই ফার্স্ট হয়েছে আমার কি হয়েছে, আপনাদের তো মানে পরীক্ষা দিয়ে তো ভর্তি পরীক্ষা দিচ্ছে, রেজাল্টে বেরোচ্ছে না। এখন এত ওই স্টুডেন্টের দোষ নেই, এই যে কারিকুলাম, এই কারিকুলামে এই যে অসুবিধা আমাদের হতো। তো টিবিএসসিও এখন আস্তে আস্তে কিন্তু সিবিএসসির ধাঁচে এখন আসে। এই যে ইউনিফর্ম করা, এতে কিন্তু অনেক সুবিধা। তা আমি ওনাদেরকে বলেছি এই ধরনের সিবিএসসি হোক, আইসিএসসি হোক, বা ইন্টারন্যাশনাল বোর্ডই হোক, ওপেন স্কুলিং হোক, যেগুলো ভালো ভালো যে তাদের যে কারিকুলাম সেগুলো যাতে ইনকর্পোরেট করে, তাতে করে আমাদের ছেলেমেয়েরা বাইরে গেলে তাদের যাতে অসুবিধা না হয়। এখানে ইন্টারন্যাশনাল বোর্ডও একটা আছে, সেই ইন্টারন্যাশনাল বোর্ডে কি বিদেশে পড়ার জন্য সেগুলো করা হয়। এবং আমাদের ওপেন স্কুলিংয়ের একটা সুবিধা হচ্ছে, যারা অনেকে আছে এখানেও আমাদের অলরেডি ওপেন ইউনিভার্সিটি হয়েছে, ওপেন বোর্ডের স্কুল করার জন্য ওরা এসছে অনেকে। তো এই যে মাল্টি ডাইমেনশনাল যে বোর্ডগুলো এসছে, মানুষের কথা ভেবেই কিন্তু করছে। এখন একটা ইউনিফর্ম মাননীয় প্রধানমন্ত্রীজি যে কারণে যে ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু এই কারণেই উনি করেছেন, যে একটা মানে ন্যাশনাল এডুকেশন পলিসি করলে কিভাবে আমাদের পড়াশোনা আমাদের ছেলে মেয়েদের করতে হবে সেই বিষয়ে উনি কিন্তু রেখেছেন। এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি জাতীয় শিক্ষানীতি 2020-তে সেটা করলেন, এটা মানে এমনভাবে সুপরিকল্পিত একটা রোড ম্যাপ উনি যেভাবে উন্মোচন করেছেন, আগামী এটার এখন কিন্তু এফেক্ট আমরা পাবো না, আগামী দিনের যারা ছেলে মেয়েরা আছেন তাদের থেকে কিন্তু আমরা সেটা পাবো। এবং এতে করে আমাদের যে প্রাচীন যে আমাদের ঐতিহ্য, গুরুকুলের যে ঐতিহ্য এবং জ্ঞান চর্চার যে উত্তরাধিকার এবং আধুনিক যে বিজ্ঞান, তার সাথে চিন্তা করে কিন্তু এই ন্যাশনাল এডুকেশন পলিসি করা হয়েছে। আমরা জানি যে আমাদের ছেলে মেয়েরা এখন বাইরে গেলে আমরা কিন্তু খুব খুশি হই যে আমার ছেলে বিদেশে পড়ে, আমার মেয়ে বিদেশে থাকে। কিন্তু একটা সময় আপনারা সবাই জানেন যে বাইরের থেকে ভারতবর্ষে পড়তে আসতো। আজকে যদি আমরা মানে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা কই, আমরা যদি তক্ষশিলার কথা বলি, আমরা যদি বিক্রমশিলার কথা বলি, আমরা যদি বল্লভীর কথা বলি, যদি আমরা উদন্তপুরীর কথা বলি, সারদা পীঠের কথা বলি, এরকম প্রচুর ইউনিভার্সিটি ভারতবর্ষে ছিল, বিদেশ থেকে এখানে পড়তে আসতো। এইগুলো কিন্তু হারিয়ে গিয়েছিল, কারণ মোগলরা এসে রাজত্ব করেছে, তারপর ইংরেজরা রাজত্ব করেছে 200 বছরের উপর। এতে করে আমাদের যে মানে এই যে আমাদের শিক্ষাক্ষেত্রে বিরাট লস, শিক্ষা এবং মানে চিকিৎসা ক্ষেত্রে আমাদের এখানে যেভাবে নষ্ট করেছে, আমাদের সেইগুলো কিন্তু আমরা আমাদের ছেলেমেয়েরা বা আমরা কিন্তু সেই সুযোগটা পাইনি। আমাদের এই এডুকেশন পলিসি মাননীয় প্রধানমন্ত্রী যে মেইন, আমি বেশি বেশি বলবো না, কয়েকটা পয়েন্ট আমার মনে হয় আজকের দিনে এগুলো আলোচনা খুব দরকার। আমরা ঠিক আছে আজকে উদযাপন তো করবো, কিন্তু এই বিষয়গুলো আমরা জানার দরকার যে
যে ইউনিকনেস অফ নিউ এডুকেশন পলিসি, সেটা কি বলছেন? কম্প্রেহেন্সিভ অ্যাপ্রোচ কানেক্টেড উইথ এ পার্টিকুলার সাবজেক্ট, অর্থাৎ এটা ইনক্লুডিং এভরিথিং, সব কিছু এর মধ্যে থাকবে, কোনোটা যেন বাদ না যায়, এর জন্য এই কম্প্রেহেন্সিভ অ্যাপ্রোচ থাকবে। টু মেক ইন্ডিয়া এ গ্লোবাল নলেজ অ্যান্ড সুপার পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আর কি এমফেসিস হোলিস্টিক লার্নিং, ডিজিটাল ইন্টিগ্রেশন অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং, খুব ইম্পর্টেন্ট এখন ভোকেশনাল ট্রেনিং, আমরাও এখন বিভিন্ন স্কুলে আমরা দিচ্ছি। অ্যালাইনিং এডুকেশন উইথ 21st century, প্রমোটস মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন। এখন মানে বিভিন্ন, আজকে আমি এটা পড়ছি, আমার সায়েন্স নিচ্ছি, আমার ঠিক লাগছে না, আমি ইচ্ছে করলে আর্টসও যেতে পারি, কমার্সও যেতে পারি। এই যে ফ্লেক্সিবিলিটি এখন চলে এসছে ন্যাশনাল এডুকেশন পলিসি। আগে গতানুগতিক, ইভেন আমি যদি আজকে বিএসসি পড়তে যাই, ফার্স্ট ইয়ারে আমি পড়লাম, আমার কাছে কোনো কারণে আমি পড়তে পারলাম না, সো ইউ উইল গেট দ্য সার্টিফিকেট ফার্স্ট ইয়ার। এবং যদি সেকেন্ড ইয়ার হয়, তার জন্য আরেকটু আপনাকে ডিগ্রি স্তরের একটা সার্টিফিকেট দেবে। এরকম থার্ড ইয়ারে গেলে বা অনার্স পেলে মাঝখানে ছেড়ে দিল, বা আপনি যদি ছেড়েও যান অন্য স্ট্রিমেও আপনি যেতে পারেন। এই যে ফ্লেক্সিবিলিটি এনেছে, সেই ব্যবস্থা এখানে করেছেন। এবং একটা গ্যাপ, এই যে গ্যাপ যাতে না থাকে, যে প্রিপারেটরি স্টুডেন্টস ফর, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে খুব জোর দিচ্ছে। গত পরশুদিন আমি একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, স্বাস্থ্যের উপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে। আমি তো কিছুদিন আগে দিল্লিতে আমি গিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীজিও সেখানে ছিলেন। সেখানে 5G প্লাস AI এর উপর আমার একটা সেখানে একটা কিনোট স্পিকার হিসাবে আমার বক্তব্য রাখা হয়েছিল। পড়াশোনা করে আমি গেছি সেখানে থিওরিটিক্যাল কথাবার্তা হয়েছে, সব ঠিক আছে, বলা হয়েছে এগ্রিকালচারে AI এর কী ব্যবস্থা, ইভেন এডুকেশনে কী হবে, হেলথে কি হবে। হেলথে এখানে আমার যখন বলা হচ্ছিল এরকম যে সাপোজ আই এম এ ডক্টর, আই কুড নট গো টু দ্য OT টুডে, বাট অ্যাজ if you are in room or at home, you will see through AI as if you are in the OT, মানে নিজে দেখছেন এরকম মনে হচ্ছে আমি ফিজিক্যালি প্রেজেন্ট। এবং সেটাই গত পরশু দিন আমি দেখলাম যে থিওরি ঠিক আছে, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন, এলিমিনেশন অফ টিউবারকুলোসিসের উপরে, এখানে শুভ্র ছিল সেদিন ওই প্রোগ্রামে। তো সেই জায়গার মধ্যে আমি দেখলাম যে পেশেন্টের এই টিউবারকুলোসিসের মধ্যে এবং আনসার বেরিয়ে আসছে। তো এআইকে নিয়ে যাতে আমরা আগামী দিন আমাদের স্টুডেন্টদের বেটার হয়, তার জন্য এই আজকে এই মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যে জাতীয় শিক্ষানীতি সেটা করেছেন। আজকে এনশোয়িং ইকুইটেবল অ্যাক্সেস টু এডুকেশন টু রুরাল অ্যান্ড যারা মার্জিনালাইজড কমিউনিটি, একদম শেষ প্রান্ত অবধি যারা ব্যক্তি আছেন তাদের কাছে এই এডুকেশন যাতে পৌঁছায়, তার জন্য এই ব্যবস্থা করেছেন। শুধু তাই না, যারা আমাদের যারা বিকলাঙ্গ আছে তাদেরও কীভাবে তাদের পড়াশোনা করা যায়, তাদের জন্য এই ব্যবস্থা আছে। আমি মোটা বিষয়গুলো আপনাদের সামনে রাখলাম। এবং মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বারবার বলছেন যে শিক্ষা কেবলমাত্র খালি বই পড়লেই হবে না, এটার মূল্যবোধ, বিকাশ এবং জাতি গঠনের যে আমরা যে রাষ্ট্রবাদী চিন্তাধারায় সেটা আমাদের কাছে একটা শিক্ষা, আমাদের কাছে একটা হাতিয়ার, এবং আমরা আগামী দিন সেইভাবে আমরা কাজ করব। বন্ধুগণ, আমরা সবাই জানি যে এই যে শিক্ষা, আমরা অনেকেই কিন্তু কম জানলে কিন্তু আরেক সমস্যা, মানে জানলে খুব অসুবিধা, কিন্তু কম জানলে আবার কম জেনে নিজেকে আমরা জাহির করার চেষ্টা করি আমরা সব জানতা। কাজেই এই শিক্ষা, প্রকৃত শিক্ষার মাধ্যমে আমরা যদি ভ্যালু এডেড যদি আমরা এডুকেশন আমরা করি, তাহলে এই যে অন্ধকার থেকে আলোর দিকে আমরা যেতে পারবো, অসত্যর থেকে আমরা সত্যর দিকে আমরা যেতে পারবো, আমরা অনৈতিকতার থেকে নৈতিকতার দিকে আমরা যেতে পারবো। তো সেইগুলোই আমাদের, এবং শিক্ষা মাধ্যমে আমাদের যে মনকে গঠন করা যে বিষয়, নিজেকে স্টেবল রাখা, সেটা কিন্তু দরকার। এখানে অনেক স্টুডেন্টরা আছেন, এই বয়সে আমরাও অস্থির ছিলাম, আমরা কিন্তু এখন যে কথাগুলো বলছি সেগুলো ওরা হয়তো বা শুনতে চেষ্টা করবে না। আমি কালকেও এই কথাগুলো বলছিলাম যে এই সময়ে যারা এই কথাগুলো শুনবে, আমরা কি করি, বয়কালে মন্দিরে যাই, এবং বয়কালে মন্দিরে গিয়ে কি লাভটা হবে, সমাজের কি কাজ হবে, এই টাইমেই কিন্তু তাদের এই যে আমাদের মুনি ঋষিরা যা বলে গেছেন, এই সময়ই কিন্তু শোনার।
এবং যারা এই বয়সে সেটাকে ক্যাচ হোল্ড করতে পারবে তারাই আগামী দিন এই রাজ্যকে, যে নতুন ত্রিপুরার কথা বলছি, তারা গঠন করতে পারবে। এখানে যারা আমি গার্জিয়ান যারা আছেন তাদেরকে আমি বলবো, কিছু কিছু আজকেও আমি পেপারে দেখেছি, আমার কথা কিছুটা এখানে টেনেছে ওরা, যে কিছুটা আধ্যাত্মিক যে বিষয় সেটা কিন্তু সমস্ত স্কুলের ছেলে মেয়েদের সেটা মেডিটেশন করা খুব প্রয়োজন। ইভেন আমি একটা জায়গায় গেছিলাম, সেখানে খেলাধুলার একটা প্রোগ্রাম ছিল, আমি বললাম যে খেলার আগেও অন্তত 10 মিনিট আপনারা মেডিটেশন করুন বা 15 মিনিট করুন, এবং খেলার পরেও 10 থেকে দেখবেন আপনার খেলার যে ছন্দ সেটাও কিন্তু একটু আলাদা হয়ে যাবে। তো এটা আমাদের মনে হয় খুবই উচিত। এবং এটা এই শিক্ষা কিন্তু আমার যতটুকু মনে হয় যে এটা কিন্তু একটা ব্রিজ, যে আমি অজ্ঞ এবং তাকে জানবার জন্য যে ব্রিজ সেটা হচ্ছে এই শিক্ষা। এবং আমরা জানি যে স্বামী বিবেকানন্দ কি বলেছেন, যে আমাদের মধ্যে সব কিছু আছে, আমাদের মানুষের যে অন্তর্নিহিত যে পূর্ণতা সেটা আমরা নিজেরা জানি না, যে আই এম স্ট্রং, আই হ্যাভ এভরিথিং, আই হ্যাভ বিন গিভেন দ্য এভরিথিং ইন মাই ইন মাই বডি, ইন মাই সোল, এভরিথিং ইন মাই মাইন্ড। এটাকে এক্সপ্লোর করার যে টাইম সেটা যদি হয় তাহলেই পূর্ণতা। আমরা এদিক সেদিক ঘুরে লাভ হয় না, এবং সেদিন যেটা বুঝবে তবেই মানুষ বুঝতে পারবে। এখানে আরেকটা সর্বপল্লী রাধাকৃষ্ণন, যে আপনারা জানেন যে এত বড় ফিলোসফার এবং ইন্ডিয়ান একাডেমিক, এবং শুধু তাই নয়, উনি একটা স্টেটমেন্ট বলবে, ফর্মার ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, উনি কি বলেছেন, নলেজ উইদাউট অ্যাকশন ইজ ইউজলেস, নলেজ উইদাউট অ্যাকশন ইজ ইউজলেস। আবার উল্টো দিকে আবার কি বলছেন উনি, অ্যান্ড অ্যাকশন উইদাউট নলেজ ইজ ফুলিশনেস। তো এই যে আমাদের মহান ব্যক্তিরা এই কথাগুলো বলেছেন, এমনিতেই বলেনি, এদের কথা শুনে আমরা আগামী দিন আমরা যদি এই বিষয়গুলোকে বোধগম্য করি তবেই আমরা আগামী দিন আমরা এই রাজ্যকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। মাননীয় প্রধানমন্ত্রী যে এখানে যারা আজকে সবচেয়ে বড় ওনার কাছে যে শক্তি সেটা হচ্ছে এই যে 18 থেকে 35 বছর, মানে সবচেয়েতে হিউম্যান রিসোর্স ভারতবর্ষের মধ্যে কিন্তু আছে, এবং তার উপর ভিত্তি করে উনি স্বপ্ন দেখছেন, আগামী দিনের স্বপ্ন দেখছেন। এবং প্রায়শ আপনারা দেখেছেন যে পরীক্ষা পে চর্চা, উনি প্রায়শ আপনাদের সাথে সবার সাথে কথা বলেন। অর্থাৎ এই যে স্ট্রেস পরীক্ষার সময়, আমরাও নিজেরাও সবসময় কোনো একটা পরীক্ষার সময় আমাদের স্ট্রেস হতো, আগে কোনো প্রধানমন্ত্রী আমার মনে হয় না এইভাবে যে মন কি বাত অনুষ্ঠান, যেরকম একটা এক্সেপশনাল একটা মন কি বাত অনুষ্ঠান উনি প্রতি লাস্ট রোববারে প্রতি মাসে করেন, সেই এইভাবে পরীক্ষা পে চর্চা, পরীক্ষার আগে সেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত ভারতবর্ষের মানুষ যারা স্টুডেন্ট আছে তাদের কাছে কথা বলেন। এবং যখন কথা বলেন তখন দেখা যায় স্টুডেন্টরা কিন্তু অনেক রিল্যাক্স থাকে, কারণ ভয়ে থাকলে তার ভিতরের যে পূর্ণতা যেটা আছে সেটা কিন্তু কোনো অবস্থায় সেটা প্রকাশ পাবে না, ভয় পেলেই কিন্তু সমস্যা। তো সেই জায়গায় উনি বারবার বলছেন যে তরুণ প্রজন্মে হচ্ছে আমার স্বপ্ন, এবং যদি আমরা তাদেরকে প্রপারলি আমরা প্ল্যাটফর্ম দিতে পারি। এই পরীক্ষা পে চর্চায় উনি দেখেছি, উনি বারবার আমাদের সামনে আমাদের স্টুডেন্টদের সাথে কথা বলেন। আজকে আমাদের এখানে আমাদের ত্রিপুরা সরকার কিছু জিনিস আমরা নতুন কিছু প্রোগ্রাম আমরা নিয়েছি। নিপুণ ত্রিপুরা আমরা ত্রিপুরাতে করেছি। হোয়াট ইজ নিপুণ? ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরিক্স, অর্থাৎ বেসিক যে শিক্ষা, রিডিং পড়া, লেখা এবং মৌলিক স্তরে যে অঙ্ক শেখা, আমরা নিজেরাও যদি আমরা দেখি একটা ভয় ভীতি কিন্তু একদম প্রথম থেকেই থাকে। অঙ্কের নাম শুনলে অনেকে বলে বাপরে সারলো। তো এই যে প্রথম থেকে যদি ফাউন্ডেশন স্ট্রং হয়, এর জন্য আমরা নিপুণ শর্ট ফর্ম ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরিসি, সেটা আমরা 2022 সালের আমরা 18ই নভেম্বর আমরা সেটা শুরু করি। এবং বয়সটা কত? 3 থেকে 7 বছরের, এবং সেকেন্ডে যারা পড়ে দ্বিতীয় শ্রেণীতে তাদের জন্য আমরা এই নিপুণ ত্রিপুরা আমরা স্টার্ট করি। বিদ্যাসেতু মডিউল আরেকটা আমরা শুরু করেছি, সেটা কি 7 সপ্তাহের একটা মডিউল কোর্স। যারা প্রথম শ্রেণীর যারা শিক্ষার্থী, এটা বাইরের থেকে আসে, স্কুল কলেজ অন্য বাড়ির থেকে আসে, ডাইরেক্ট কেউ আসে, বা অন্য বাড়ির থেকে আসে, অন্য স্কুল থেকে আসে, তারা কিন্তু হঠাৎ করে ক্লাসের ভিতর ঢুকলে অনেকটা একটা ভয় ভীতির থাকে।
তো খেলার ছলে তাকে যে অ্যাক্লামাইটাইজ করা যায় তার জন্য এই বিদ্যা সেতু মডিউল আমরা 7 সপ্তাহের একটি আমরা ব্রিজ কোর্স আমরা শুরু করেছি। এবং এই যে আমরা নতুন একটা জিনিস করলাম, এনসিইআরটির ওরা এসে এত প্রশংসা করলেন এবং মানে বলছেন যে এই মডেল সারা ভারতবর্ষে নিয়ে যাওয়া উচিত। আমিও দিল্লিতে যখন এনসিইআরটির মাননীয় যিনি এডুকেশন মিনিস্টার আছেন, ইউনিয়ন মিনিস্টার, ওনার সামনেই কথা হচ্ছিল। এতে করে বিভিন্ন, যেমন কারোর আর্থসামাজিক সেই রকম অবস্থা নাই, বিভিন্ন স্তরের আছেন, একে একসাথে নিয়ে এই যে একটা মডিউল তৈরি করে বিদ্যার এবং সেতু, মানে ইওর এডুকেশন প্লাস ব্রিজ করে এই যে করা হলো যে সবাই আমরা এক, সেই ব্যবস্থাটা আমরা কিন্তু করছি। মিশন মুকুল আরেকটা আমরা কোর্স আমরা শুরু করেছি। মিশন মুকুলটা কি? যারা আঙ্গনওয়াড়ি কেন্দ্রের টিচাররা আছেন তাদেরকে, কারণ আলটিমেটলি আঙ্গনওয়াড়ি থেকে কিন্তু এরা স্কুলে আসবে, তো ওই আঙ্গনওয়াড়ি স্কুলের টিচারদের আমরা কিন্তু একটা ট্রেনিং আমরা দেই, যাতে করে স্টুডেন্টরা যখন আসবে এবং তাদেরকে মাঝে মাঝে স্কুলে ভর্তি হওয়ার আগে তাদেরকে প্রাইমারি স্কুলে নিয়ে আসা এবং এই স্কুলের যে পরিবেশ তার সাথে যেন কাপ করা। আরেকটা জিনিস আমরা করেছি নিপুণ কর্নার, নিজের হাতে তৈরি করা জাদুই পিঠেরা। এটা আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন, যারা টিচার আছেন জানেন যে নিপুণ কর্নার আমরা অনেক স্কুলের ক্লাসের মধ্যেই নিজেদের বানানো খুব স্বল্প খরচে রাখা আছে। এবং অনেক জিনিস ম্যাথেই হোক, বিজ্ঞানেই হোক বা বিভিন্ন যেসব এনভায়রনমেন্টের বিষয় হোক, এগুলো কিন্তু নিজেরাই কাগজে দিয়ে বানানো হয় বিভিন্ন জিনিস দিয়ে, সেগুলো ক্লাসের মধ্যে থাকাতে খেলার ছলে কিন্তু ওরা পড়াশোনা করতে পারে। তো একের পর এক আমরা চেষ্টা করছি যে এই ধরনের ইনোভেটিভ কিছু করার। এবং টিএলএম আর একটা জিনিস আমরা সেটাকে বলি টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, যেটা আমি একটু আগে বললাম যে নিজেরাই স্টুডেন্টরা সেটা তৈরি করেন, কম খরচে স্টুডেন্ট মানে এই ধরনের টিচিং লার্নিং ম্যাটেরিয়াল সেটা তৈরি করে। এর জন্য কয়েকবারই আমাদের ডিস্ট্রিক্ট লেভেলও হয়েছে, স্টেট লেভেলেও এই ধরনের প্রোগ্রাম হয়েছে। আরেকটা বিষয় আপনারা, এটা আমরা কিন্তু কোনো সময় এই সুযোগটা পাইনি, যে আমি কি, আমার মধ্যে কি আছে। এক একটা মানুষ, মানে উই আর অল বর্ন ফর সাম পারপাস, স্পেসিফিক পারপাস। গভর্নমেন্ট, আরে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে শহর যে কার্যক্রম, মানে আনন্দের সাথে ওই শিশুর ভিতরে আসলে কি লুক্কায়িত আছে সেটা বের করা একটা কার্যক্রম আমরা করেছি। তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা, তাকে জিজ্ঞেস করা। তো এতে করে এই যে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত এটা আমরা ছাত্রছাত্রীদের মধ্যে সহজ একটা কার্যক্রম, আমরা একটা আনন্দদায়ক শিক্ষা ব্যবস্থা আমরা করেছি। বিদ্যাজ্যোতি স্কুল আমরা 125টা বিদ্যাজ্যোতি স্কুল করেছি, আপনারা জানেন। এই বিদ্যাজ্যোতি স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল সিবিএসসি, সেটা যখন আমরা করি তো অনেকে কিন্তু ফার্স্ট যখন হয় রেজাল্ট বেরোলো এ নিয়ে খুব হইচই। বিরোধীরা তো ঘুম থেকে উঠেই দেখে কোথায় ফল্ট ফাইন্ডিং, এই বিদ্যাজ্যোতি নিয়ে খুব হইচই। এবার দেখলেন এত ভালো রেজাল্ট হয়েছে বিদ্যাজ্যোতির, মানে কোনো জায়গায় 100% রেজাল্ট, কোনো জায়গায় 86%। তো বিদ্যাজ্যোতি উই আর সাকসেসফুল। এবং আমি বলছি না এতে আত্মতুষ্টির অবকাশ আছে, আমরা যাতে আরও ভালোভাবে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আমরা সুপার 30 একটা প্রকল্প আপনারা জানেন যেটা শুরু করেছি, যারা 30 জনকে আমরা বেছে নিয়েছি, যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে পরীক্ষার মাধ্যমে, তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে তাদেরকে বিশেষ ট্রেনিং দেওয়া। এখন পর্যন্ত আইআইটিতে 8 জন এই সুপার 30তে পেয়েছে, 12 জন এমবিবিএসে পেয়েছে এবং 13 জন এনআইটিতে ভর্তির সুযোগ লাভ করেছে। আমরা নবম শ্রেণীর, আমি এখানে যারা গ্রামে গঞ্জে আমি বহু জায়গায় যাই, মেয়েরা একটা বাইসাইকেল পাওয়া এটা সাংঘাতিক বিষয়। আমাদের ক্লাস 9-এর এখন পর্যন্ত প্রায় 1,22,500-র উপরে ছাত্রীদের আমরা, যারা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা এতদিন আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন, এবং এটা গ্রাউন্ডিং কিন্তু আমরা সেটা করছি। সেখানেও আমরা এই নবম শ্রেণীর যারা মেয়েরা আছেন তাদেরকে এই বাইসাইকেল আমরা দিয়েছি। আমরা 703 জন মেধাবী শিক্ষার্থী যারা আছেন, এই চিফ মিনিস্টার এখানে আমার অর্থমন্ত্রী মহোদয় আছেন, উনি, এটা কিন্তু আমাদের বিরোধীরা বলেন যে কোন কাজটা করেছেন, এতগুলো তো আপনারা বলেন কিন্তু কোথায় সেগুলোর ইমপ্লিমেন্টেশন। কিন্তু আমরা কিন্তু যেটা বলি সেটা আমরা করি। চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স, এই যে প্রকল্প, তার মাধ্যমে আমরা 703 জন মেধাবী শিক্ষার্থীকে আমরা আইপ্যাড এবং ট্যাব এর মধ্যে দেওয়া হয়েছে। আমরা পিএমসি স্কুল আরও আস্তে আস্তে করে আরও স্কুল আমরা পরিবর্তন করি। পিএমসি
স্কুল যখন হয় তাহলে তার ইনফ্রাস্ট্রাকচার এবং অনেক সুবিধা কিন্তু পাওয়া যায় এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে সেই সুযোগ পাই। 84 আমরা নর্মাল যে স্কুল আছে আমাদের ত্রিপুরা সরকারের, সেটাকে আমরা 84 স্কুলকে আমরা রূপান্তরিত করেছি। আমরা 12টি বিদ্যালয়কে হাই স্কুল এবং 8টি বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ করেছি আমরা 2025-26 শিক্ষাবর্ষে। আগামী দিন আমরা করব আরও। আপনারা শুনে খুশি হবেন যে আইসিটি প্রকল্প 1384 বিদ্যালয়টা আমরা আইসিটি প্রকল্প শুরু করেছি। 435টি এই যে বৃত্তিমূলক যে ক্লাস, সেই শিক্ষা সেই ব্যবস্থা করছে। স্মার্ট ক্লাসরুম, আমরা তো স্মার্ট ক্লাসরুম ভাবতেই পারি না। আগে তো ওই চক আর সে ব্ল্যাকবোর্ড, এখন 3 ডাইমেনশনালে আমরা কিন্তু স্মার্ট ক্লাস আমরা দেখতে পারি। প্রায় 1210টি স্মার্ট ক্লাস রুম চালু করেছি। টিঙ্কারিং ল্যাব, ইনোভেটিভ আইডিয়া, ছেলে মেয়েরা গিয়ে নিজেদের মতো করে সেখানে ড্রোনও হতে পারে বা অন্যান্য সব জিনিস টিঙ্কারিং ল্যাবে ইনোভেটিভ যে ল্যাব সেটা 367টি স্কুলে করেছি। পার্সোনাল আপডেটিং লার্নিং ল্যাব প্রায় 180টিতে। আমরা জানেন যে বন্দে ত্রিপুরা একটা চ্যানেল আমরা শুরু করেছি এবং 5টি পিএমই বিদ্যা ডিটিএইচ চ্যানেলও শুরু করেছে। অনেকে বাড়ির থেকে বসেও তারা পড়াশোনা করতে পারে। ভার্চুয়ালি অনেক কিছু এখন করা যায় এবং চ্যানেলের মাধ্যমে সেই সুবিধা আমরা করেছি। এখানে আরেকটা যে বিষয়, যারা অনেকে আছে সায়েন্সের সাথে যত বেশি স্টুডেন্টরা যুক্ত থাকবে তাতে করে আমাদের যে আগামী দিনে যে ভারতবর্ষ এবং ত্রিপুরা বা অন্যান্য রাজ্য সেটা কিন্তু অনেক সুবিধা হয়। তার জন্য তাদেরকে বিজ্ঞানের দিকে তাদের যাতে আকর্ষণ হয় তার জন্য আমরা বিজ্ঞান ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এবং ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন আমাদের সরকার আসার পর সেটা শুরু করেছি। আমরা পিএম জনমন প্রকল্পে যারা জনজাতি ছেলেমেয়েরা আছেন তাদের জন্য 32টি হোস্টেল এবং 15টি হোস্টেল ধরতি আবার জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানে সেটা আমরা অলরেডি সেটা করার আমরা ডিসিশন নিয়েছি। ট্রেসপের মাধ্যমে প্রায় আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা লোন নিয়েছি। সেখান থেকে ট্রেসপের মাধ্যমে এই ককবরক, চাকমা ও মিজু ভাষায় বই প্রকাশ এবং প্রায় 7,821 জন যারা জনজাতি টিচার আছেন তাদেরকে ট্রেনিং কিন্তু দেওয়া হয়েছে। আপনারা শুনে খুব খুশি হবেন যে মিজোরাম এবং গোয়ার পরে আমরা কিন্তু ত্রিপুরা, যেটা 3য় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে সেই গৌরব কিন্তু আমরা অর্জন করেছি এবং সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এবং আমি নিজেও সেখানে ছিলাম। সেখানে 23 জুন 2025 এটা ঘোষিত হয়েছিল এবং আমাদের যে সাক্ষরতার হার এটা প্রায় 95.6%। এখানে 95% ইউনেস্কো যে তাদের যে গাইডলাইন, এখানে কিন্তু খালি সাইন করলেই হবে না, এখন কিন্তু অনেক গাইডলাইন্স আছে। তার মধ্যে যদি সেটা হয় তবেই সেটাকে 95% হলে তার 100% ধরা হয় এবং আমরা ত্রিপুরা কিন্তু সেটা পেয়েছি। শুধু তাই নয়, এখানে কিন্তু যারা এই সাক্ষরতার দিক দিয়ে যারা উন্নত মানের তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করানো যায় কি না সেই কথাও কিন্তু আমরা আমাদের নির্দেশ আমরা দিয়েছি। আমরা এর মধ্যে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা একটা শুরু করেছিলাম। আমাদের যে মাননীয় হেলথ মিনিস্টার জেপি নাড্ডাজি এসেছিলেন, সেখানে উনি সেটা ঘোষণা দিয়েছিলেন যারা সিবিএসসি এবং টিবিএসসি এখানে 140 জন যারা মেধাবী ছাত্রীরা আছেন তাদের বিনামূল্যে আমরা স্কুটি প্রদান করেছি বন্ধুগণ। তো এইরকম বহু আমরা আমাদের সরকার চাইছে যে প্রি মেট্রিক স্কলারশিপ হোক, আমাদের পোস্ট মেট্রিক স্কলারশিপ হোক, যারা জনজাতি মেয়েরা আছেন ছেলেরা আছেন তাদের জন্য আমরা করছি। এখানে একলব্য মডেল স্কুল, এত সুন্দর একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ত্রিপুরাতে অলরেডি আগের সরকার আমাদের 2018 আগে মাত্র 4টা ছিল, সেখানে আমাদের অলরেডি 21টা অনুমোদিত হয়েছে, 12টা চালু হয়ে গেছে, 6টা মার্চের মধ্যে হয়ে যাবে এই বছরে, আর বাকি 2টো যে আছে সেটাও হবে। আমি এবার যখন দিল্লিতে যাই, এটা কিছু ক্রাইটেরিয়া আছে যে মিনিমাম 20,000 যে বিভিন্ন ব্লকে, প্রতিটা ব্লকের মধ্যে যে দিল্লির থেকে যে ডিসিশন হয়েছে এই একলব্য রেসিডেন্সিয়াল মডেল ইএমআরএস শুরু হবে। কিন্তু যে ক্রাইটেরিয়া আছে 20,000 মিনিমাম ট্রাইবেল থাকতে হবে, আবার পপুলেশনের 50% থাকতে হবে। তো এই যে ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমি দেখলাম আরও একটু যদি রিল্যাক্সেশন দেওয়া যায় 15টা আরও ইএমআরএস করা যাবে, তার জন্য আমি দাবি রেখে এসেছি বন্ধুগণ। এবং আগামী দিনও আমি আশা করি যে আমরা এই স্বাস্থ্যের বিষয়ে আমরা আগামী দিন আরও একের পর এক
ইনোভেটিভ আইডিয়া আমরা আনবো এবং আমাদের ছেলে মেয়েদের যাতে প্রপারলি এডুকেশন ত্রিপুরাতে পায় সেই ব্যবস্থা আমরা করব। আগে আমরা পড়াশোনার জন্য যারা 12th ক্লাস পাস করেছে বা 11th ক্লাস পাস করেছে কোথায় কি করবে, কোথায় যাবে, আমার মনে আছে যে একজন গার্জিয়ান আমার কাছে এসেছিলেন, এসে একদম হি ওয়াজ ক্রাইং লিটারালি। কি ব্যাপার? বলা, আমার ছেলে আজকে আপনাদের ডেন্টাল কলেজে, গভর্নমেন্ট ডেন্টাল কলেজে চান্স পেয়েছে। তো বলে আমার পক্ষে, আমি একজন গরিব, সে নিট দিয়ে পেয়েছে নো ডাউট, কিন্তু আমার পক্ষে বাইরে যদি যেত সে, আমি কিন্তু ওকে পড়াতে পারতাম না। এর জন্য আপনার কাছে আমি এসছি আপনাকে একটা প্রণাম করতে যে আমার ছেলে আজকে ডাক্তারিতে চান্স পেয়েছে। তো আমাদের এখানে এই সুযোগগুলো এখন এসছে। সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, আমাদের স্টেট এমবিবি ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি এসছে, এখানে আমাদের এখানে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি এসেছে, 6 থেকে 7টি আপনাদের এখানেও ইউনিভার্সিটি এসছে। তো 6-7টি নিউ প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে। মেডিকেল সিট আমাদের সময় 12 থেকে 13টা, এখন 350টি সিট হয়েছে। আগামী দিন আরও 100টা সিট হওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এখানে ডেন্টালের আমরা 63 সিট এসছে, আমাদের সময়ে একটা সিট ছিল। বিএসসি নার্সিং 50টা সিট হয়েছে। আমাদের গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে এএনএম জেএনএম পড়ার সুযোগ হয়েছে। এগ্রিকালচার কলেজ হয়েছে, ভেটেনারি কলেজ এখানে আছে, ফিশারি কলেজ হয়েছে, এনআইটি আছে, টিআইটি আছে, ল কলেজ আছে, জেনারেল কলেজ প্রায় 28টার মধ্যে হয়েছে। আবার নতুন নতুন আরও 3টা জেনারেল কলেজ আমরা করতে যাচ্ছি। তো সব মিলিয়ে আমাদের ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি ত্রিপুরাতে আছে। ত্রিপুরাতে মেডিকেল হাব এবং এডুকেশন হাব আমরা আগামী দিন করছি। এবং আজকে আমি এই সুন্দর একটা মহতী অনুষ্ঠানে আমাকে এখানে আসার জন্য আর দীর্ঘক্ষণ আপনারা আমাকে এই বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক স্কুলের যারা আজকের এই স্কুলকে এই জায়গায় নিয়ে এসছেন, রমেশবাবুর থেকে আরম্ভ করে ওনার যে পুত্র প্রয়াত ধীরেন্দ্রচন্দ্র দত্তকে ওনাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে এবং উপস্থিত মঞ্চে এবং নিচে যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অনেক অনেক কৃতজ্ঞতা এবং অশেষ ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়।